কি বলেছে দেখো, solve the previous problem if the friction coefficient between 2 kg block and the plate below it 0.5 and the plate below 4 kg block is frictionless. আমি তোমাদের ক্লাসে বোধহয় উইথ ফ্রিকশন করিয়েছিলাম, তাই না? মানে দুটোই ফ্রিকশন দিয়ে করিয়েছিলাম। আচ্ছা দেখো, একে কোনো চেঞ্জ হবে না, তাই তো? দুইয়ে কোনো চেঞ্জ হবে না, চারে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জটা কোথায় হবে জানো? এই দুইয়ে। দুইয়ে কি হবে জানো? দুইয়ে হবে T2 মাইনাস, ওপর দিকে T2 যাচ্ছে এদিকে, মিউ এম জি কস থিটা। দেখো, মিউ এম জি কস থিটা প্লাস এম জি সাইন থিটা ইকুয়াল টু এম টু, এগুলো সব টু ইন্টু এ। এই ইকুয়েশনটা ছাড়া আর কোথাও কোনো চেঞ্জ হবে না। দেখো, এই ইকুয়েশনটা ছাড়া আর বাকি যা ইকুয়েশন ছিল সেম আসবে। দেখো, বাকি যা ইকুয়েশন ছিল সেম আসবে। এই তোমরা কি বুঝতে পারছো? হ্যালো? তাহলে এইখানে আমি বলতে পারি, এই দেখো তো অ্যাক্সেলারেশন ভ্যালু এইটা আসছে কিনা। আগেরটার মতোই এসছে, শুধু এখন অ্যাক্সেলারেশনটা কমবে না বাড়বে ফ্রিকশনের জন্য? কমবে। তারপরে মাইনাস এম টু মিউ জি এই কস থিটা হচ্ছে কিনা দেখো তো। দেখো তো, বাকি সব সেম থাকবে। দেখো, বাকি সব সেম থাকবে। হ্যালো, বুঝতে পারছো? দেখো, বাকি সব সেম থাকবে। একদম একদম সেম থাকবে। তোমরা এইখান থেকে কেউ অ্যাক্সেলারেশনটা ক্যালকুলেট করে বলতে পারবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমি এখান থেকেই বলে দিচ্ছি। দেখো, আগেরটার সাথে ইয়ে করে, এইটা 4 আর এটা 2, তার মানে এটা হচ্ছে 2g সাইন থিটা মাইনাস 2 m2 তো 2, মিউ কত বলে দিয়েছে? হলো 0.5 ইন্টু 10 ইন্টু সাইন থিটার কস থিটা সেম ভ্যালু, কারণ 45। এটা করলে আসছে 1, মানে বেসিক্যালি এটা আসছে 1, মানে 1g সাইন থিটার সমান। তাহলে বুঝতে পারছো, আগে ছিল এইটা আর এখন এইটা থেকে এইটা বাদ গেছে। তার মানে আমার যতদূর ধারণা, আগে যেটা বেরিয়েছিল তার হাফ হবে। কেন বলো তো? বুঝতে পারছো? এই যে এইটার সাথে এই জিনিসটা মাইনাস হয়েছে না, এই জিনিসটা দেখো। তার মানে ভেবে দেখো, এই জিনিসটা আমি যা পেয়েছি তার মধ্যে এইটার ম্যাগনিটিউড যদি 2 হয়, এইটার ম্যাগনিটিউড পেয়েছি 1, তার মানে এখন কি হয়ে গেছে? অ্যাক্সেলারেশন হাফ হয়ে গেছে না?
মানে আমি ক্যালকুলেশনটাকে আইডিয়ালি মানে ওটাকে কি বলে, রিমুভ করার চেষ্টা করছি ক্যালকুলেশন হ্যাজার্ডটাকে। তার মানে এইটা জি 2g সাইন থিটা, আর এইটা ক্যালকুলেট করলে হয় জি সাইন থিটা। তার মানে এইটা যদি 10 ম্যাগনিটিউড হয় তাহলে এটা হবে 5, তার মানে 10 থেকে 5 চলে যাবে। তার মানে আগে যদি 10 থাকে এখন হয়েছে 5, তার মানে কি এখন হাফ হয়ে যাবে। তার মানে এইটা যদি তোমরা ক্যালকুলেট করো, ইট কামস আউট টু বি 0.125 125, হ্যাঁ মিটার পার সেকেন্ড স্কয়ার। চেক করে দেখো, এবং তোমরা হ্যাঁ ক্যালকুলেশন স্যার। করেও দেখতে পারো, একই জিনিস আসবে। দেখো একই জিনিস আসবে। ওকে, প্রবলেমটা কি বলেছে? a uniform meter stick of mass 200 gram is suspended from the ceiling through two vertical strings of equal length fixed at the ends. দেখো, মিটার স্টিক বলেছে। বলতো মিটার স্টিক বলতে এর তোমার লেন্থ কত? 1 মিটার। দুর্দান্ত। 1 মিটার। আচ্ছা দেখো, আমি মোরাললেস 40-এর পর থেকে সব প্রবলেমই করিয়ে দেবো। আচ্ছা, এই ইউনিফর্ম মিটার স্টিক অফ মাস, আচ্ছা এইটা যদি হয় তাহলে এবার যদি এইটা এর সেন্টার অফ মাস, তার মানে এর এখান দিয়ে আমার 0.2g কাজ করছে। দেখো 0.2g কাজ করছে। আচ্ছা বলতো, এখানে যদি আর কোনো এই ধরনের প্রবলেম আমি তোমাদের করিয়েছি ক্লাসে, আর কোনো ফোর্স না থাকে, তাহলে এইটাতে যা টেনশন এইটাতেও তাই ইকুয়াল টেনশন হবে। দেখো দুটোতে ইকুয়াল টেনশন হবে। দেখো বুঝতে পারছো কি বললাম? এবার হ্যাঁ স্যার। যদি ইকুয়াল টেনশন হয়, 0.2 কিলোগ্রাম হবে না? হ্যাঁ জি মানে এখানে তো স্যার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি করেছেন। ইয়েস ম্যান, এই জিটা Okay, হচ্ছে sir. গ্রাম। Yes, yes. ওকে, আমি ভাবলাম স্যার ওটা গ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো দেখো দেখো, এবার এইখান থেকে এইটা 50 সেন্টিমিটার। এবার কি বলেছে দেখো, a small object of mass 20 gram is placed on the meter stick at a distance 70 centimeter from the left. এইখান দিয়ে নিচের দিকে 0.2, এই ডিস্টেন্সটা 70। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো হ্যালো, দেখো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? তো এবারে একটা কথা বলো, যদি এইখানে আমি একটা, ওহো এটা গ্রাম না, জি। এবার একটা কথা বলো, এ যদি ইকুইলিব্রিয়ামে থাকে, বলো তো ইকুইলিব্রিয়াম মানে কোন ইকুইলিব্রিয়ামে আছে? দুটো ইকুইলিব্রিয়ামেই আছে। দেখো ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামেও আছে, আবার রোটেশনাল ইকুইলিব্রিয়ামেও আছে। যেহেতু এই সিস্টেমটা একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম, তাহলে এর উপরে এফ নেট 0 কাজ করছে। আর তাহলে যদি মুভ না করে তাহলে টাউ নেটও 0 কাজ করছে। এবার আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে এখন আর এই দুটো ইসে টেনশন সেম থাকবে না। এইদিকে যদি T1 টেনশন হয়, এইদিকে যদি T2 টেনশন হয়, এইখানে 0.2g, এখান থেকে 0.02g, বোধহয় তোমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? যদি বোঝা যায়, এর টোটাল অ্যাক্সেলারেশন 0। টোটাল অ্যাক্সেলারেশন 0 হলে T1 প্লাস T2 ওপরের দিকে, আর নিচের দিকে হচ্ছে 0.2 প্লাস 0.02g। আমার 1 নাম্বার ইকুয়েশন। সত্যি কথা বলতে আমাকে টেনশন দুটো বার করতে বলেছে, টেনশন দুটো বার করতে বলেছে। নেক্সট যেটা বলবো সেটা ইম্পর্টেন্ট। বলতো আমি এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা ডি বলছি। নেট ফোর্স যদি 0 কাজ করে, তাহলে নেট টর্ক 0 কাজ করবে, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু এর গ্যারান্টি আছে, নেট টর্ক অ্যাবাউট এনি পয়েন্ট উইল বি সেম। তার উপর দিয়ে চলে গেল। বলো
নেট টর্ক অ্যাবাউট এনি পয়েন্ট উইল বি সেম। ঠিক বুঝতে পারছো আমি কি বললাম? হ্যালো, হ্যাঁ। নেট টর্ক অ্যাবাউট এনি পয়েন্ট উইল বি সেম। এইবার নেট টর্ক অ্যাবাউট এনি পয়েন্ট উইল বি সেম যদি হয়, তাহলে তুমি যে কোনো পয়েন্টের রেসপেক্টে টর্ক নিয়ে সেটাকে জিরো করতে পারো। আই রিপিট, তুমি যে কোনো পয়েন্টের রেসপেক্টে টর্ক নিয়ে সেটাকে জিরো করতে পারো। যে কোনো পয়েন্টের রেসপেক্টে টর্ক নিয়ে তুমি সেটাকে জিরো করতে পারো। ওকে, তো আমি যদি সেটা করি, দেখো আমি যদি সেটা করি, তাহলে এ পয়েন্টের রেসপেক্টে, বি পয়েন্টের রেসপেক্টে সি, যে কোনো টর্ক, তার মানে টি এ, টাও এ, টাও বি, টাও সি, টাও ডি, যে কোনো জিরো হবে, রাইট? ওকে, এবার দেখো এটা আমি এর এর রেসপেক্ট, হবে না, হ্যাঁ হ্যাঁ, ই পয়েন্টের রেসপেক্টে ধরলে সুবিধা হবে। কোন পয়েন্টের রেসপেক্টে? ই পয়েন্ট মানে যেটা সেন্টার অফ মাসে রয়েছে। দেখো সেটাও সুবিধা হবে, যে কোনো রেসপেক্টেই সুবিধা হবে। দেখো যে কোনো রেসপেক্টেই সুবিধা হবে। দেখো আমি সাজেস্ট করব এ বা ডি পয়েন্টের রেসপেক্টে নিতে। তাতে কি হবে বলো তো? বলতে পারবে তাতে কি হবে? এ বা ডি পয়েন্টের রেসপেক্টে নিতে। তাহলে ভেবে দেখো, যে ইকুয়েশনটা পাবে সেই ইকুয়েশনটা শুধু টি1 বা টি2 আননোন থাকবে না? হ্যাঁ। তাহলে আমাকে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করতে হবে না। ওইটা থেকে ফার্স্ট ইকুয়েশনে জাস্ট টি1 বা টি2 ভ্যালুটাকে পুট করে দিলে হয়ে যাবে। একদম একদম। তো এবার আমি কি করব? ধরো আমি এর রেসপেক্টে নিচ্ছি, এর রেসপেক্টে। আচ্ছা, তার মানে 0 টাও অ্যাবাউট এ নিচ্ছি, এইটাকে জিরো করছি। দেখো এবার এইটা 0.2g ইন্টু কতটা ডিস্টেন্স বলো, কতটা ডিস্টেন্স বলো? 50 সেন্টিমিটার। আচ্ছা, এবার 0.02g ইন্টু 70 সেন্টিমিটার, T2 ইন্টু 100। এই দেখো তো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা, যেটা দেখো এটা বুঝতে পেরেছো কিনা? তো এটা ইকুয়ালস টু 0 হবে না? ওয়েট ওয়েট ওয়েট, এবার এ পয়েন্টের রেসপেক্টে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এই বি এর জন্য আর সি এর জন্য ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো? বি আর সি এর উপর যে ফোর্স কাজ করছে, ক্লকওয়াইজ। ক্রস ক্লকওয়াইজ। ধরি, হ্যাঁ ক্রস ধরি। হ্যাঁ, ডট ক্রস ধরো, ক্লকওয়াইজও ধরতে পারো, ক্লকওয়াইজ মানেই তো ক্রস, কি তাই না? বলো তো টি2 জন্য ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? দেখো টি2 জন্য ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? দেখো বুঝতে পারছো? হ্যালো, দেখো বুঝতে পারছো? দেখো যদি আমরা এটা বুঝতে পারি, তাহলে বলো তো এইটা কি হবে? প্লাস, ক্লকওয়াইজ কে প্লাস ধরো আর এটাকে মাইনাস ধরো, এইটা ইকুয়াল টু জিরো। দেখো এইটা ইকুয়াল টু জিরো। আচ্ছা, জি এর ভ্যালু কিছু বলে দেয়নি, 9.8 আমাদের ধরতে হবে। দেখো 9.8 আমাদের ধরতে হবে। তাহলে বলো তো টি2 কত আসছে? টি2 আসছে 9.8 ইন্টু 0.2 প্লাস 0.02। না 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 না, দেখো 0.2 ইন্টু 50 হবে। হ্যাঁ 0.2 ইন্টু 50 প্লাস 0.02 ইন্টু 70 ডিভাইডেড বাই 100। দেখো ঠিক লিখেছি? দেখো এবার তোমরা একটু কেউ ক্যালকুলেট করে বলো তো এটা কত আসছে? তোমাদের কাছে ক্যালকুলেটর আছে? করছি। ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর করো। তো আমার 1.14 টি2টা রাইটের যেটা সেটা 1.14 নিউটন এসেছে। টি2 1.14 এসছে? হ্যাঁ রাইটে যেটা, হ্যাঁ ঠিক আছে, আগে বলো এইটা ক্যালকুলেট করে এটা আসছে কিনা। হ্যাঁ আমার এটা এসেছিল, ওকে, আমি এখন দেখি। এখন আবার ক্যালকুলেশনটা করে দেখো তো। 1.17 আসছে। বলো বলো 1.11 সরি, 1.11 নিউটন। আচ্ছা হ্যাঁ আমি ওটা 10 ধরে নিয়েছিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এবার দেখো এইটা যদি 1.11 নিউটন হয়, তার মানে এইখান থেকে তুমি টি1 পেয়ে যাবে, এই যে এইখান হ্যাঁ থেকে টি1 রাফলি পেয়ে যাবে ডাইরেক্টলি। এইটা আসবে 1.0, কত আসছে? এখানে 1 আছে তো 0.9 হওয়া উচিত। দেখো এটা কত আসছে? 1.03 না 4? 4। তোমরা হ্যাঁ 1.0, আর অন্যটা 1.12 হবে। এটা নিশ্চয়ই ক্লাস 10 1.117 হয়েছে আসছিল, তো ওটাকে রাউন্ড অফ করে 1.12। ওকে, এটা ওকে ওকে, এটা এই অল রাউন্ড অফ করে 1.12। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক, আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আর answer ইয়ে, কি আছে? দেখো দাঁড়াও,
আনসারটা একবার দেখে নি। 99। একদম। চলো, আজকে 15টা প্রবলেম টার্গেট করতেই হবে। তারপরে 55 অব্দি। হ্যাঁ, ওকে স্যার। স্যার নেক্সট দিন কি তাহলে ফ্লুইডটা হবে না অন্য কিছু হবে? আমি বলে দিচ্ছি, আবার হ্যাঁ বলছি। স্যার, আজকে আজকে বলে দেবেন তাহলে সপ্তাহে করে রাখতে সুবিধা হবে। একদম একদম। আচ্ছা, নেক্সট দিন তাহলে ফ্লুইডটাই করো। ওকে স্যার। আর স্যার এই সেন্ট্রাম, সোমবার। মাসে ঝুলে আছে, না না না, সেন্ট্রাম মাসের কত দূর হয়েছে বলো তো? ওই 40 অব্দি হয়েছিল। হুম। আচ্ছা, ওটাও আমি দেখে বলে দেবো যে কত অবধি সবার করবে, কত অবধি সবাই করবে না। ওকে স্যার। স্যার লাস্ট প্রবলেমটা সলভ হয়ে গেছে সেন্টার অফ মাসের। দুর্দান্ত, ইটস আ ভেরি গুড প্রবলেম। এই সিভিল লাস্ট প্রবলেমটা ভেরি গুড প্রবলেম সেন্টার অফ মাসের। বহুদিন ধরে ট্রাই করছিলাম, ফাইনালি মিলেছে। একদম ভাই, এইভাবেই যেন তো শেখে। আমরাও কিন্তু এইভাবেই পড়াশোনা করে এসেছি, সত্যি কথা বলতে। আমরা কোনোদিন হাল ছাড়িনি। আর আমাদের আহ, সত্যি কথা বলতে এই সি ভার্মা সলভ করার মতো বা ইরোডক্স সলভ করার মতো আমি টিচার পাইনি। পেয়েছিলাম পরে, কেউই মানে এই মানে সবাই ওই থিওরি পড়িয়ে ছেড়ে দিত, যেটা বোর্ডে যে থিওরিটা আছে, কিন্তু কেউই ইরোডক্সও করাতো না। বা ইরোডক্স তো ছেড়ে দাও, ইরোডক্স তো দূর কি বাত, এইসি ভার্মাও সলভ করাতো না। তো এইসি ভার্মার আমাদের প্রচুর প্রবলেম আটকে যেত। আমরা তখন ওই বন্ধুরা মিলে ট্রাই করে 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 শিখেছি এবং সেটা ফাইনালি খুব কাজে লেগেছে, সেটাও আমরা জানি। এটা একটা ইজি প্রবলেম। দেখো, এই প্রবলেমও আমি তোমাদের ক্লাসে করিয়েছি। এই প্রবলেমও কি বলেছে দেখো, ইউনিফর্ম ল্যাডার অফ লেন্থ 10 মিটার এন্ড মাস 16 কেজি ইজ রেস্টিং এগেইনস্ট এ ভার্টিক্যাল ওয়াল মেকিং অ্যান অ্যাঙ্গেল 37 উইথ ইট। এই মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। তোমরা কপি খোলো, দেখো একদম যে সিকোয়েন্সে আমি ক্লাসে করিয়েছি সেই সিকোয়েন্সেই এই সিবিতে রয়েছে। আচ্ছা দেখো, এই ইউনিফর্ম ল্যাডার অফ লেন্থ 10 মিটার, মাস 16 কেজি, এইটা 37 ডিগ্রি করে আছে। The vertical wall is frictionless, ground is rough. An electrician weighing 60 kg climbs up the ladder. If he stays on the ladder at a point 8 meter from the lower end, এইখানে ইলেকট্রিশিয়ান দাঁড়িয়ে আছে 60 কেজি। ক্যালকুলেশন করবে, what will be the normal force and the force of friction on the ladder by the ground? What should be the minimum coefficient of friction for the electrician to work safely? Okay, দেখো, ওয়ার্ক সেফলি মানে এই ল্যাডারটা অ্যালং উইথ দ্য ইলেকট্রিশিয়ান, এরা কিসে থাকবে? ইকুইলিব্রিয়ামে থাকবে। এবার ইকুইলিব্রিয়ামে যদি থাকে তাহলে ভেবে দেখো, এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এইখান থেকে 60, এইখান থেকে 16, আচ্ছা 16G 16G, আর এই দুটো পয়েন্টে কন্ট্যাক্টে আছে। দেখো, এই দুটো পয়েন্টে কন্ট্যাক্টে আছে, তাহলে এইটাকে আমি বলছি R1, এইটাকে আমি বলছি R2। আচ্ছা, তোমরা একটা জিনিস দেখো, বডিটা যদি ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর নেট ফোর্স 0 হবে, রাইট? এই অ্যাঙ্গেলটা 37। ফ্রিকশনাল ফোর্স হবে না? বলছি তারপরে বলতো এই R2 টা 60 প্লাস 16G একে ব্যালেন্স করবে। হ্যাঁ স্যার। এবার জি এর ভ্যালু যদি কিছু না বলে দেয় তাহলে এটা 9.8 আমাকে ধরতে হবে। আচ্ছা, যদি 9.8 ধরি, তো এই R1 R2টাকে আপনি নর্মাল ফোর্স ধরেছেন না? ঠিক 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 ঠিক, ওটাকে জেনারেলি আমরা N1 N2 ধরি। দেখো, জেনারেলি আমরা N1 N2 ধরি, কোনো ব্যাপার না। এবার এটা ক্যালকুলেট করে তোমরা আমাকে পরে বলো, এখনই লাগবে না। আচ্ছা এবার বলো, ওয়াই অ্যাক্সিস বরাবর এই দুটো ফোর্সকে ব্যালেন্স করছে R1, তাহলে এইদিকে যদি এই R2, এইদিকে যদি R1 থাকে তাহলে পুরো পুরো ল্যাডারটা তো ডান দিকে সরে যাওয়ার কথা। কি পুরো ল্যাডারটা কোন দিকে সরে যাওয়ার কথা?
ডান দিকে সরে যাওয়ার কথা, কিন্তু ডান দিকে কি সরছে না। কেন? ফ্রিকশনাল ফোর্স কাজ করছে কোন দিকে? এই ডিরেকশনে। উল্টো দিকে তাহলে বলতো এ যদি ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে R1 ইকুয়াল টু এটাকে আমি বলছি এফএস। ইয়েস স্যার। এফএস হবে কি না? দেখো হবে কি হবে না? হবে। ইয়েস স্যার হবে। এইবার আমাকে R1 বার করতে দিয়েছে। এই যে হোয়াট উইল বি দ্য নর্মাল ফোর্স। কোন নর্মাল ফোর্স? আচ্ছা, নর্মাল ফোর্স মানে R2। R2 আচ্ছা, এইটা ক্যালকুলেট করলে কত হয়? কেউ একটু ক্যালকুলেটর ক্যালকুলেট করে বলো তো। 76 ইন্টু 9.8 কত হয়? 6টা 48। এই বাবা, যাই হোক, এটা একটু ক্যালকুলেট করে বলো 44.8 আসছে। কত। 744.8 740 4.8 745 নিউটন। এবার আমাকে R1 বার করতে হবে, সেটাই আমার এফএস এর সাথে ইকুয়াল হবে। দেখো সেটাই আমার এফএস এর সাথে ইকুয়াল হবে। তাহলে স্যার মিউ বেরিয়ে যাবে। না, মিউ বেরোবে অন্য ফান্ডায়, মিউ বেরোবে লিমিটিং ফ্রিকশনের ফান্ডায়। আচ্ছা, আগে এদিকে এসো। এইবার বলতো এই ল্যাডারটা ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম এবং রোটেশনাল ইকুইলিব্রিয়াম দুটোতেই রয়েছে কি রয়নি? রয়েছে। তাহলে ভেবে দেখো, আমরা যদি এই ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম এবং রোটেশনাল ইকুইলিব্রিয়াম দুটোতেই রয়েছে, দেখো ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম এবং রোটেশনাল ইকুইলিব্রিয়াম দুটোতেই রয়েছে, তাহলে বলতো ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে যদি থাকে তাহলে এই ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম থেকে আমরা নেট ফোর্স ডান দিকে বাঁ দিকে ভার্টিক্যাল ডিরেকশন আর হরাইজন্টাল ডিরেকশনে 0 পাচ্ছি। নেট ফোর্স, রাইট? রাইট। এবার বলতে পারবে যে যদি রোটেশনাল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে নেট টর্ক অ্যাবাউট এনি পয়েন্ট উইল বি 0। তো আমি নেট টর্ক অ্যাবাউট A0 লিখছি। কেন A0 লিখছি? কারণ এ পয়েন্ট দিয়ে দুটো ফোর্স গেছে, R2 অ্যান্ড ফ্রিকশনাল ফোর্স। সেই দুটো ফোর্সের জন্য টর্কের আমাকে লিখতে হবে না। এবার দেখো, এইখান থেকে এইটুকু 5, এইখান থেকে এইটুকু 8, তাহলে আমি যদি টর্ক লিখি 16G, 16G, এইটা হবে 5 cos 37। বলতো এই পয়েন্টের রেসপেক্টে ডট না ক্রস? ডট। দেখো এই পয়েন্টের রেসপেক্টে এই ফোর্সের জন্য ডট না ক্রস? ডট। প্লাস 60G ইন্টু 8 cos 37। বলতো এই 60G এর জন্য এটা ডট না ক্রস? ডট। এইবার বলতো R1 এর জন্য কি হবে? R1 এর জন্য, R1 এর জন্য গল্পটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। R1 কে আমি আগে পেছনে বাড়িয়ে দেবো, আর এই পয়েন্ট থেকে আমি পারপেন্ডিকুলার টানবো। এইটা যদি 10 হয় তার মানে এইটা হবে 10 sin 37। তার মানে দেখো এইটা হবে R1 10 sin 37। কেউ আমাকে বলতে পারবে এই R1 sin 37 এটা কি হবে? ডট হবে। ডট না ক্রস? ভালো করে দেখো, এই পয়েন্টের রেসপেক্টে এইভাবে ঘোরানোর Cross. চেষ্টা করছে, ক্রস হবে। ক্রস হবে। তার মানে ডটকে যদি তুমি প্লাস নাও তাহলে ক্রসকে মাইনাস নাও, এইটা ইকুয়াল টু 0। ঠিক বলছি? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এখান থেকে আমি R1 কি লিখবো? R1 কি লিখবো? এইটা দেখো 16G। আচ্ছা দেখো, এবার একে আমি 10 sin 37, মানে R1 কে একটু ফাস্ট মেন্টাল ক্যালকুলেশন করছি। এইটাকে এপাশে নিয়ে গেলাম, নিয়ে এই 10 sin 37 কে এদিকে নিয়ে চলে এলাম। তার মানে দেখো তো 16G 9.8 5 10 cot 37 by 2 plus 60 9.8। সেটা cos 37 হতো না? হ্যাঁ। cot 37 লিখলাম। না R1টাকে ওদিকে রেখে সাইনটাকে নিচে এনেছো তো। দেখো দেখো দেখো, R1 আচ্ছা, টাকে আচ্ছা। পাশে নিয়ে এসে একবারে করছি। নিচে আসবে 10, 1 মিনিট, 8 cot 37। দেখো তো ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা? হ্যালো হ্যালো হ্যালো। এইবার দেখো 9.8 ইন্টু, বলো তো cot 37 এর ভ্যালু কত? 1.33 না না না, ওই ইন টার্মস অফ 4/3, 3/4। 4/3। 4/3 হবে। তার মানে দেখো এইটা, সরি, এইটা কমন নিচ্ছি, এইটা করলে 8, এদিক থেকে আমি এইটা আর এইটা কমন নিয়েছি, এদিকে করলে 6। কেউ কিছু বলছো? দেখো তো কোনো মিস্টেক করেছি কিনা। দেখো তো কোনো মিস্টেক করেছি কিনা। আই ডোন্ট থিঙ্ক কোনো মিস্টেক করেছি। কেউ আমাকে বলো তো R1 এর ভ্যালু কত আসছে? 731.7
এখান থেকে এইটা ক্যালকুলেট করলে R1 এর ভ্যালু কত আসছে? 731.7. যাত্রা 731.7, 731.7, বাবা। Fine. 10. হুম। এই এখানে একটা ভুল করেছি। কি ভুল করেছি বলতে পারবে? এইটা কি বলেছে দেখো তো। স্যার অ্যাঙ্গেলটা ওই ভার্টিক্যাল পোর্শনের সাথে। ইয়েস, দেখো দেখো দেখো, রেস্টিং এগেইনস্ট আ ভার্টিক্যাল ওয়াল মেকিং অ্যান অ্যাঙ্গেল 37 উইথ ইট। দেখো অ্যাঙ্গেলটাই ভুল। 53 হতো, যেটা তো 37 এজি। ঠিক, এইটা 37। স্যার তাহলে ফাইনাল ক্যালকুলেশন যেগুলোকে কট নিয়েছে যেগুলোকে ট্যান দিলেই হয়ে যাবে, মানে জাস্ট রেশিওটাকে উল্টে দিতে হবে। একদম একদম একদম, দাঁড়াও দাঁড়াও, এইটা হবে 53, তাহলে এইটা হবে কসের জায়গায় সাইন 37ই হবে কিন্তু। দেখো এইটা সাইন 37ই হবে, এইটা হবে কস 37। এইবার আমি যদি এই দিকে চলে আসি তাহলে এইটা হবে ট্যান, এই দুটো। তাহলে বলো তো এইটা কি হবে? 3/4 হবে। দেখো 3/4 হবে। যদি 3/4 হয় এবার আমাকে ক্যালকুলেট করে বলো কত আসছে। 412, মানে 411.6 অ্যাপ্রক্স করে 412। R1 এর ভ্যালু আসবে 412 নিউটন। দেখো R1 এর ভ্যালু আসবে 412 নিউটন, দুর্দান্ত। এই অবধি যদি পেয়ে যাই তাহলে এটাই আমার ফ্রিকশনাল ফোর্স, এবং সেটা স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। এই দুটো আমাকে বার করতে বলেছে। এবার আমরা একটা জিনিস জানি, FL গ্রেটার দ্যান ইকুয়াল টু FS। FL মানে হচ্ছে মিউ ইন্টু এন গ্রেটার দ্যান ইকুয়াল টু FS। মিউ ইন্টু R2 গ্রেটার দ্যান ইকুয়াল টু R1। মিউ গ্রেটার দ্যান ইকুয়াল টু R1 বাই R2। দেখো 412/745। দেখো ক্যালকুলেট করে বলো তো কত আসছে। স্যার মানে আমরা এফএল টা ধরে নেব না, তাই তো? না, এফএলটা তো ধরবো না। দেখো ওকে ওকে। নিচে ফ্রিকশনাল ফোর্স যেটা কাজ করছে সেটা হ্যাঁ। আমি জেনে গেছি, এবং হুম। ওই ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে সেটা হচ্ছে মিউ ইন্টু এন। হুম। ঠিক, হ্যাঁ, তো সেইখান থেকে আমি মিউ এর ভ্যালু বার করলাম। তোমরা আমাকে কেউ বলতে পারবে এইটা ক্যালকুলেট করলে তাহলে কত আসবে? মিউ এর ভ্যালু তো ডাইরেক্ট বেরোবে না, মানে ম্যাক্সিমাম ভ্যালু একটা বেরোবে, তাই তো? ওটাই তো রেঞ্জ বেরোবে, মানে মিউ এর ভ্যালু এটা ক্যালকুলেট করলে কত আসছে বলো তো? 0.5 এর বেশি হবে। 0.7 এসেছিল আমার। 0.7, 5.7 কি করে আসে? স্যার 0.553। হ্যাঁ 5. 0.553. তো 10 ধরেছিলাম তো, ওই ওই আচ্ছা দেখো দেখো দেখো, এইটা যদি আসে তাহলে তোমরা আমাকে একটা কথা বলো, মিউ এর ভ্যালু 0.553 বেশি হতে হবে, তাহলে ওই এটা ল্যাডারটা স্লিপ করবে না, স্লিপ করে না। করবে না, ওর থেকে কম হলে স্লিপ করবে। বুঝতে পারছো? স্যার আরেকবার বলুন একটু। আমি বললাম ওর থেকে কম হলে স্লিপ করবে মিউটা। মিউটা, হ্যাঁ হ্যাঁ। ওর থেকে বেশি হলে স্লিপ করবে না। ঠিক? ইকুয়াল যদি হয় ওর থেকে যদি বেশি ফ্রিকশন হয়। হ্যাঁ, ওর থেকে বেশি ফ্রিকশন লাগবে এই ল্যাডারটাকে এর উপরে রাখতে, এইভাবে ইকুইলিব্রিয়ামে রাখতে। ইম্পেন্ডিং স্টেটে রাখবে স্যার। রাইট। স্যার তাহলে মিউ শুড বি, মানে দ্য মিনিমাম ভ্যালু অফ মিউ শুড বি 0.7। হ্যাঁ হ্যাঁ একদম একদম। কিন্তু স্যার এইচসিইউ এর মধ্যে আনসারটা আমার দেওয়া নেই, মানে জাস্ট একটু আচ্ছা কনফিউশন হচ্ছিল। দাঁড়াও দাঁড়াও, আমি একবার দেখে দিই আনসারটা কিভাবে দেওয়া আছে রিয়া। এই তো ঠিকই তো আছে রিয়া। বাট ডাইরেক্ট 0.553 দিয়েছে, ওটা না, তো। না, ওই তো কোয়েশ্চেনেই তো বলেছে, তো মিনিমাম ভ্যালু রেখেছে খালি। কোয়েশ্চেনেই বলেছে দ্য মিনিমাম কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ও ওকে ওকে ওকে। হুম, হ্যাঁ স্যার।